আজকাল মানুষ আমরা কিন্তু বাইরের খাবার খেতেও খুব পছন্দ করি। মানে যে কোনো পছন্দের খাবারের তালিকায় বার্গার থেকে শুরু করে পিৎজা এই সমস্ত খাবারগুলি আমাদের প্রথম পছন্দ হিসেবে উঠে আসে। আর যার ফলস্বরূপ কিন্তু আমাদের ভোগান্তি অনেকটাই ভুগতে হয়। শরীর কিন্তু আজকাল আমাদের সত্যি বলতে হয় সাথ দেয় না, আর তার জন্য আমাদের রিপারকেশন হিসেবে শারীরিক অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। নমস্কার, হেলথ ম্যাগের এই বিশেষ পর্বে রয়েছে আমি সুস্মিতা, আর আমার সাথে রয়েছেন ডক্টর জামশেদ মোল্লা। নমস্কার স্যার আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমি একটু বলে দিই, ডক্টর জামশেদ মোল্লা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। আমাদের আজকের বিষয় যে এই যে কথাগুলো শুরুতে আমি বললাম, এই যে অস্বাস্থ্যকর খাবার দাবার, যার ফলে এই অস্বাস্থ্যকর খাবার দাবারগুলোর পরে ছোট থেকে বড় আমরা দেখতে পাই যে গল ব্লাডার স্টোন আজকে আমাদের হেলথ ম্যাগের এই বিষয়ের সাবজেক্টে আজকে তুলে ধরবো আমরা যে গল ব্লাডার স্টোন এটা কি জিনিস। যেটা আপনি শুরুতেই বললেন যে আমরা আজকে পিৎজা বার্গার এইসব খেতে শুরু করেছি, অ্যাকচুয়ালি ভগবান যেটা সৃষ্টি করেছিলেন তখন কিন্তু পিৎজা বা এইসব ফুড, স্পাইসি ফুড খাওয়ার জন্য আমাদের শরীরটা তৈরি করেননি। উনি তৈরি করেছেন যে স্বাভাবিক খাবার খাওয়ার জন্য। স্বাভাবিক খাবার কি? স্বাভাবিক খাবার শাক সবজি খাবে, মাছ মাংস খাবে, কিন্তু অত স্পাইসি এবং তৈলাক্ত খাবার খাওয়ার জন্য কিন্তু তৈরি করেনি। এক কথায় আজকের দিনে জাঙ্ক ফুডের প্রতি মানুষের একটা আলাদা নেশা তৈরি হয়ে উঠে গেছে। এই যে মানে এটার কি ফলস্বরূপ এই গল ব্লাডার স্টোন? হ্যাঁ, এইটা একটা কারণ। আরও কিছু কারণ আছে। ঠিক কেন হয় এই গল ব্লাডার স্টোন যদি আপনি দর্শকদের জানান। শাকসবজি বা খাবারের বলার আগে যেটা বিশেষভাবে বলা দরকার, গলব্লাডারের কাজ কি। গলব্লাডার একটা স্টোরেজ ফর বাইল, যেখানে বাইলগুলো লিভার থেকে বেরিয়ে গলব্লাডারে স্টোর থাকে, প্রয়োজন অনুসারে সেখান থেকে আমাদের পিত্তরস বেরোয় বা বাইল বেরোয়। তো যদি আমাদের পিত্তরস যেখানে জমা থাকছে সেটা গলব্লাডার, সেখানে যদি ফ্যাটের পরিমাণ বেশি হয় বা কোলেস্টেরলের পরিমাণ বেশি হয় এবং বাইল সল্টের পরিমাণ কমে যায়, তাহলে গলব্লাডারের গায়ে সেই কোলেস্টেরলগুলো জমা হয়। সেই কোলেস্টেরলগুলো জমা হয়ে স্লাজ তৈরি করে। স্লাজের পরবর্তী স্টেজ স্টোন তৈরি করে, গলব্লাডার স্টোন। তাহলে মেন কারণ কী হচ্ছে? একটা হচ্ছে যদি আমরা ফ্যাটি খাবার বেশি খাই, আপনি যেমন বললেন বার্গার পিৎজা, সেটা থেকে হতে পারে। আর কি হতে পারে? বাইল সল্ট কমে যেতে পারে। বাইল সল্ট কখন কমে? বিভিন্ন হিমোলাইটিক ডিজিজ, বিভিন্ন লিভারের ডিজিজ, সেখান থেকে বাইল সল্ট কমে যায়। তাহলে বাইল সল্ট যদি কমে যায় আর কোলেস্টেরল যদি বেড়ে যায়, তাহলে আমাদের গলব্লাডার স্টোন তৈরি হয়। তো এই যে কোলেস্টেরল বেশি হয়ে যাওয়া আর বাইল সল্ট কমে যাওয়া, এই জিনিসগুলোতে কি কি খাবার হেল্প করে বা কি কি অ্যাক্টিভিটি হেল্প করে? সিডেন্টারি অ্যাক্টিভিটি, এখানে চুপচাপ সারাদিন শুয়ে থাকে, মোবাইল দেখছে, টিভি দেখছে, চলাফেরার কোনো প্রয়োজনই মনে করে না, তাদের কোলেস্টেরল বাড়ে। আর কাদের? যারা স্পাইসি ফুড খায় বা আগেই যেটা বললাম কোলেস্টেরলযুক্ত ফুড, রেড মিট, এদের কোলেস্টেরলটা বাড়ে। তো উইথ রেসপেক্ট টু বাইল সল্ট, এদের কোলেস্টেরলটা বাড়ার জন্য আমাদের গলস্টোন তৈরি হয়। স্যার এই যে বললেন যে আর একটা জেনেটিক ফ্যাক্টর থাকেই। আচ্ছা, জেনেটিক, এটা একটা জেনেটিক ইস্যু, তাই তো? আচ্ছা, এই যে দীর্ঘদিন ধরে এই খাবারগুলো যারা শরীরে কনজাম করছে, তাহলে সেই লেয়ারটা আমাদের গলব্লাডারে গিয়ে যে তৈরি হচ্ছে, তার ফলস্বরূপ স্টোন তৈরি হচ্ছে। কোনো বয়স সময় আমরা তো লক্ষ্য করছি আজকাল অনেক ছোট ছোট বাচ্চাদেরও গলব্লাডার। হ্যাঁ, আগে আমাদের যেটা বলা হতো যে অ্যারাউন্ড ফিমেল অ্যারাউন্ড 40 ইয়ার্স, ফেয়ার কমপ্লেক্সান, মানে যারা সাদা চামড়া তাদের বেশি হতো। এখন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো এজ লিমিট নেই, সে 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ো বুড়ি তাদেরও গলব্লাডার স্টোন হচ্ছে। আচ্ছা, এই যে গলব্লাডার স্টোন, এর লক্ষণগুলো কি করে বুঝবো যে আমার কি ধরনের লক্ষণে আমার গলব্লাডার স্টোন হয়েছে, সেটা আমরা বুঝতে পারবো? এটা খুব ভালো কোশ্চেন। এখানে 3টে স্টেজ থাকে, একটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড অবস্থায় কী থাকে? ফ্ল্যাচুলেন্স, আমরা ডাক্তারি ভাষায় ফ্ল্যাচুলেন্স, মানে পেট ভার, কিছু খেতে ইচ্ছে নেই, কিছু একটু স্পাইসি ফুড খেলেই পেট ফেঁপে যাচ্ছে, খিদে নেই, হ্যাঁ, অস্বস্তি লাগছে, মাথা ব্যথা করছে,
এইটা হচ্ছে মাইল্ড সিমটম। এই মাইল্ড আচ্ছা। সিমটম মাঝে মাঝে বমি বমি ভাব, কোনো সময় বমি হয়ে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে মাইল্ড সিমটম। মাইল্ড সিমটমটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবসময় যেটা সাধারণ মানুষ ভেবে থাকে যে এটা গ্যাস হচ্ছে, একদমই তাই। অ্যাসিডিটি আমি হচ্ছে, এই বিষয়ে এইসব। আসছিলাম যে আমরা প্রাথমিকভাবে বাড়িতে যারা থাকি যে পেট ব্যথা করছে, আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, বা অন্য অনেক কারণ আমরা আজকাল বলে দিয়ে এটা কোনো ব্যাপার না, একটু গরম জল খেয়ে নি, বা একটু ঘরোয়া যে টোটকাগুলো সেগুলোও তো হ্যাঁ, আমরা হ্যাঁ। ব্যবহার করে থাকি। কিন্তু সেইগুলো খেয়ে হয়তো কিছুটা উপশম পাওয়া যেতে পারে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সেটা অন্য জায়গায় হ্যাঁ, পৌঁছে ডিজিজটা আস্তে যাচ্ছে। আস্তে বাড়তে থাকছে। একদমই তাই। তো সেই মুহূর্তে আমাদের কি করা উচিত? জাস্ট একটা আলট্রাসোনোগ্রাফি, কোনো একজন সার্জেনের কাছে গিয়ে বা ফিজিশিয়ানের কাছে গিয়ে একদম। একটা আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু গলস্টোনটা ধরা পড়ে যায়। আচ্ছা, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গলব্লাডার স্টোনের এক একটা আকার তৈরি হয়, তাই তো? এই যে আকারগুলো প্রত্যেকটা ক্ষেত্রে মানে অপারেশন কতটা অনিবার্য? অপারেশান মানে 100% অপারেশান প্রয়োজন। আচ্ছা। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট ইন গলব্লাডার স্টোন। কোনো মেডিসিন নেই। এটা পুরোপুরি সার্জিক্যাল ডিজিজ এবং তার সার্জারি প্রয়োজন। আচ্ছা, এই যে আপনি বললেন অপারেশনটা অনিবার্য, ঠিক একই রকম ভাবে যতটা মানে আমার প্রাথমিক জ্ঞান, যে একটা সাইজ, স্টোনটার একটা সাইজ না হলে অপারেট করতেও কি অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়? হ্যাঁ, এখানে বলি, বেশ ভালো কোশ্চেন। স্টোন যখন ছোট হয় তখন তার সমস্যা, যদি রেখে দিই সমস্যা একরকম, স্টোন যদি বড় হয় তাহলে তার সমস্যা অন্যরকম। স্টোন যদি ছোট হয় তাহলে কি হবে, সে যে পিত্ত রস তো তৈরি হচ্ছে লিভারে, গলব্লাডারে স্টোর হচ্ছে, প্রয়োজন অনুসারে গলব্লাডার কন্ট্যাক্ট করলে সেই পিত্তরসটা আমাদের খাদ্য নালীতে আসছে। তো স্টোন যদি ছোট হয় তাহলে আমাদের খাদ্যনালী যখন পিত্তথলি যখন কন্ট্যাক্ট করবে তখন সিস্টিক ডাক্ট নামে যে ডাক্ট আছে সেটাতে স্টোনটা ঢুকতে পারে, বা কমন বাইল ডাক্ট নামে একটা ডাক্ট আছে সেটাই ঢুকতে পারে। যদি সেইটাই ঢোকে তাহলে কিন্তু তখন আমাদের ব্যথা অনেক বেশি হয়, গলব্লাডারটা ফুলে ওঠে, সেটাকে মিউকোসিল বলা হয়। এবং যদি সেটা আরও রেখে দিই আমরা তাহলে সেখান থেকে ইনফেকশন হয়, ইনফেকশন হলে এমপাইমা অফ দ্য গলব্লাডার হয়, এবং সেটা বাস্ট করে গেলে পুরো পেটে ছড়িয়ে যায়, সেখান থেকে সেপসিস হয়ে পেশেন্টের জীবনহানি পর্যন্ত হতে পারে। আর একটা বলি, যদি স্টোন বড় সাইজের হয় তাহলে কি হবে, বড় সাইজের হলে যদি এখন বলা হয় যেটা গ্রেটার দ্যান 2 সেন্টিমিটার, পাথরটা যদি 2 সেন্টিমিটারের বড় হয় তাহলে কিন্তু সেখান থেকে ক্যান্সার হওয়ার ভয় থাকে। আচ্ছা, আর এই যে একদম ছোট যখন কোনো স্টোনটার সাইজ, সেই সময় কি যদি অপারেট করা হয়, এরকম কি কোনো চান্স থাকে যে সেক্ষেত্রে আরও একবার সেই জায়গাতে সেই স্টোনটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে? না, সেরকম কোনো সম্ভাবনা নেই, কেননা আমরা পুরো পিত্তথলি উইথ স্টোন, মানে গল ব্লাডার উইথ গল স্টোন পুরোটাই বের করি, সে ল্যাপারোস্কোপিক হোক বা ওপেন প্রসিডিওর হোক। সুতরাং পাথর যদি হবার থাকে তাহলে সেটা কমন বাইল ডাক্ট যে নালী আছে সে নালীতে পরবর্তীতে পাথর হলেও হতে পারে, সেটা প্রাইমারি স্টোন হতে পারে বা সেকেন্ডারি স্টোন হতে পারে। আমরা যতটাই অনেকে আজকের আমাদের সমাজে যে অনেক অংশের শিক্ষিত মানুষ, তবুও কিছু কিছু মানুষজন এখনো রয়েছেন যারা ঘরোয়া টোটকা বা আয়ুর্বেদিক চিকিৎসা এর উপরে অনেকটাই নির্ভরশীল এখনো অবধি, তাদেরকে কি বলবেন? হ্যাঁ, তাদেরকে বলবো তারা তাড়াতাড়ি আমাদের কাছে মডার্ন ট্রিটমেন্ট যেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তার সাহায্য নেওয়া এবং সেই ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া। সত্যি কথা বলতে কি, আমরা যেটা দেখি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তার তেনারা তাড়াতাড়ি আমাদের কাছে এসে গল স্টোনের অপারেশনটা করে নেন, কিন্তু তাদের পেশেন্টকে তারা মেডিসিন দিনের পর দিন দিতে থাকেন। কারণ মানুষের অনেকের ভেতরেই একটা এই ভীতি কাজ করে যে এই অপারেশন হয়ে গেলে তারপরে আমাদের জীবনে আর কিছু তেমন কোনো কাজ করতে পারবো না পার্টিকুলার। এই বিষয়টা কতটা ঠিক কতটা ভুল? একদমই ভুল। এখন আমাদের যে ল্যাপারোস্কোপিক সার্জারি হয় সেটা ডে কেয়ার সার্জারি বলা হয়। সকালে যদি ভর্তি হলো, সকালে অপারেশন হয়ে গেল, বিকেলবেলা তাকে ছুটি করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এবং আমরা এখানে খুব বেশি হলে তার পরের দিন ছুটি করি। আচ্ছা, যদি কোনো সমস্যা না হয় সেই দিন সকালে অপারেশন করে বিকেলেও ছুটি করা যায়, এবং পরবর্তীতে তার খাদ্যাভ্যাসেও কোনো সমস্যা হয় না। স্বাভাবিক খাবার সে খেতে পারে, স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন সে করতে পারবে। এই যে অপারেশনটা, এই অপারেশনের
পরবর্তীতে কোনো অসুবিধার সম্মুখীন তাদের হতে হয় না, এই আপনি বলছেন। তবে নিয়ম মতো একটা ডায়েট, ডায়েট এটা কতদিন কোনো যে কোনো অপারেশন পর একটা রেস্ট বা একটা যে ডায়েট, এই একটা এই অপারেশনের ক্ষেত্রে কতদিন মেনটেন করা উচিত? আচ্ছা, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি পরে সে 2 থেকে 3 দিন পরে স্বাভাবিক বাড়ির কাজকর্ম করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে। 4 থেকে 5 দিন পরে সে রান্নাবান্না করতে পারবে। আর 7 দিন পরে সে তার অফিস আদালতে যেখানে কাজ দেয় সেখানে যেতে পারবে। বেশ, এর মাঝখানে আপনি একটা কথা বললেন যে রান্নাবান্না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে জানি না হয়তো মানে সময়ের সাথে সাথে পরিসংখ্যানটা কমে যেতে পারে বা চেঞ্জেস হতে পারে, মহিলারা নাকি পুরুষেরা কারা বেশি আক্রান্ত হন আর কেন মনে হয়? আচ্ছা, মহিলারা বেশি আক্রান্ত হন, তার কারণ দুটো। একটা হচ্ছে সিডেন্টারি হ্যাবিট, মহিলাদের বেশি বাড়ির কাজকর্ম, ছোট জায়গার মধ্যে কাজকর্ম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখন কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হুইচ ইজ ইনক্রিজেস দ্য চান্সেস অফ গলব্লাডার স্টোন। আমরা দর্শকদের, ডাক্তারবাবু এই মুহূর্তে একটি কথা বললেন যে কন্ট্রাসেপটিভ পিলসের কারণে অনেক ক্ষেত্রেই এই গলব্লাডার স্টোনের একটা প্রক্রিয়া হতে পারে, তাই তো? তবে যারা দীর্ঘদিন ধরে, মানে সেটাও একটা আলাদা বিষয়, গাইনোকোলজিস্টরা সাজেস্ট করেই থাকেন যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, তবে সেই বিষয়ে তাহলে এটা একটা কি একজন সাধারণ মানুষকে দ্বিধার মধ্যে পড়ছে না যে আমি এটা কনজাম করলে আমার এটা হতে পারে আর এটা না হলে পরে এটা হতে পারে? সেটা কি বলবেন দর্শকদের? সেটা অ্যাকচুয়ালি সিরিয়াস কমপ্লিকেশন না, মানে অনেকগুলো কজ। মেন কজ হচ্ছে সিডেন্টারি হ্যাবিট এবং হাই কোলেস্টেরল ফুড কনজাম্পশন। মাইনর কজ হচ্ছে ওসিপি। ওসিপি একটা কজ, বাট ইট ইজ নট মেজর কজ, ইট ইজ এ মাইনর কজ। আচ্ছা, এই যে এতক্ষণ কথা বললাম আমরা গলব্লাডার স্টোন কি অ্যাকচুয়ালি কেন হয় বা এই বিষয়গুলি, আমার একটি প্রশ্ন আপনার কাছে থেকেই থাকবে যে এই যে গলব্লাডার স্টোন, এটা যে উপেক্ষা করবো যাতে আমার না হয়, তার জন্য দৈনন্দিন জীবনে আমাদের কি কি করণীয়? প্রথমেই যেটা শুরু হয়েছিল বার্গার বা এটা বন্ধ করা, একদম জাঙ্ক ফুড বন্ধ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রিন লিভি ভেজিটেবল খাওয়া, ভিটামিন ই জাতীয় খাবার খাওয়া, আর রেগুলার এক্সারসাইজ করা এবং রেড মিট অ্যাভয়েড করা, পারতপক্ষে অ্যাভয়েড করা। এইভাবে চললে আমাদের গলব্লাডার স্টোন থেকে হওয়ার সম্ভাবনা কমবে। যেমন ডাক্তারবাবু বললেন যে দৈনন্দিন জীবনের নিয়ম খাবার দাবার খাওয়া, একটা সাধারণ একটা স্বাস্থ্য সচেতন হয়ে একটা এক্সারসাইজ কিছুটা সময় নিজের জীবনধারায় রাখা, এইগুলো করলে আমাদের জীবনে গলব্লাডার স্টোনের যে একটা হওয়ার চান্স সেটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি। গলব্লাডার স্টোন নিয়ে দুশ্চিন্তা, অপারেশন নিয়ে দুশ্চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই। এখন ল্যাপারোস্কোপিক অপারেশনে আগের মতো যে কমপ্লিকেশনগুলো হতো সেইগুলো হয় না, এবং সুন্দরভাবে 2-3 দিনের মধ্যে সে জীবনযাপন, সুস্থ জীবনযাপন করতে পারবে। আর একটা ভয় থাকে বা বলে অনেক ক্ষেত্রে যে অপারেশন হয়েছে আমার, আমি এই খাবারটা খাবো না, ওই খাবারটা খাবো না, এইসব বলে। তো সেইটারও ভয় নেই। আমাদের পিত্তথলি যেমন বাইল জমা করে বা পিত্তরস জমা করে, অপারেশনের পরে আমাদের পিত্তনালী যেটা থাকে সেটা একটু ডাইলেট হয়, মোটা হয়, এবং সেখানে কিছু পিত্তরস জমা থাকে। প্রয়োজনে সেই রসটা, যখন ফ্যাটি খাবার খায় সেই রসটা তখন খাদ্যের সঙ্গে মিশে যায়, হজমে বিশেষ সমস্যা করে না। এইখানে একটি কথা বলবো যে যখন কারোর ধরা পড়ে গলব্লাডার স্টোন, সাধারণত তাকে একটা একদমই হালকা একটা ডায়েট দেওয়া হয়, সাধারণত যেখানে তেলের পরিমাণটা বা ঝালের স্পাইসি পরিমাণ, এই জিনিসগুলো একদমই নিমিত্ত থাকে বা থাকে না বলতে পারি। তো এটা একটা কন্টিনিউ ডায়েটে থাকাকালীন পরবর্তীতে অপারেশন হয়ে যাবার পর এই খাদ্যে কি অরুচি আসতে পারে? 1.5 থেকে 2 মাস পর্যন্ত অরুচি ভাব একটু থাকে, তারপরে পুরোপুরি ঠিক হয়ে যায়। এর জন্য কি বিশেষ কিছু করণীয় থাকে? না, জাস্ট ওই একই, সাধারণ মানুষ যেরকম স্পাইসি ফুড অ্যাভয়েড করবে, গলব্লাডার প্রিভেনশনের জন্য যে মেথডগুলো নিতে হবে সেই একই রকম মেথড। আর আরেকটি বিষয় যে গলব্লাডার স্টোন একবার যদি হয়ে যায় তাহলে তার পরবর্তীতে আর গলব্লাডারে স্টোন হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম। আর প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি দর্শকদের অনেকেই রয়েছে, আমরা যেহেতু মুর্শিদাবাদের বাসী, আমাদের এই শহরের পাশাপাশি অনেকটা ইন্টেরিয়ার জায়গাও রয়েছে। আমরা আমাদের আজকের এই যে আলাপের মধ্যে একটা দুটো কথা আমরা তুলে এনেছি, তা দর্শকে অনেকে ভয় পেয়ে যেতে পারে যে দীর্ঘ, মানে এই গলব্লাডার স্টোনের কারণে ক্যান্সার
হতে একদম, পারে। তো আমি দর্শকদের জানিয়ে রাখি, প্রত্যেকটি অসুখের কারণ কিন্তু একেবারেই ক্যান্সার হতে পারে না। সঠিক সময়ে সেটা যদি চিকিৎসা করা হয়, সেটা নির্মূল হয়ে গেলে ক্যান্সার কিন্তু একদমই এফেক্টেড নয়। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের স্টুডিওতে এসে এই একটি বিষয় যেটা আজকালকার দিনে ভীষণ জরুরি সাধারণ মানুষের কাছে, কারণ ভীষণ কমন ভাবে ফেস করতে হচ্ছে গলব্লাডার স্টোনটি, আমাদের দর্শকদেরকে এই বিষয়ে অবগত করার জন্য। আপনিও ভালো থাকবেন, আর দর্শকদের উদ্দেশ্যে বলা, আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার।